হ্যালো গাইস, আজকে যে টেক্সটটা পড়াবো আমি পোয়েমটা পড়াবো আর কি। তো পোয়েমটার নাম হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। তো যাই হোক, অনেকদিন বাদে আমি ক্লাস করানো শুরু করছি, মানে অনলাইন ইউটিউবে। শরীর যেহেতু অসুস্থ ছিল বলেছি, আমি একটু ক্লান্ত আছি, টায়ার্ডনেস হয়েছে, এবং সেই কারণে আমি আমার মতন করে পড়াচ্ছি। ঠিক আছে, হয়তো বা একটু মাঝে সাঝে আটকে যেতে পারি, অসুবিধা হতে পারে। তো তার জন্য একটু ঠিকঠাক ভাবে সবাইকে বুঝে নিতে হবে। আশা করি বুঝে নিবি তোরা সবাই আর কি, বা তোমরা সবাই। তো আমি তো যে ক্লাসটা করাবো, এখানে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চের কবিটি টমাস গ্রে বলে একজন কবি আছেন, তার লেখা। টমাস গ্রে হচ্ছে এমন একজন কবি যিনি সাধারণ তাকে বলা হয় যে প্রি রোমান্টিক এজের সময়কার কবি, বা এজ অফ যে প্রোজ স্যামুয়েল জনসন, তার সময়কার কবিকে বলা হয়। এমন টমাস গ্রে সাধারণ ভাষায় তিনি যে ধরনের কবিতা লেখেন, এলিজি, তার একটা বিখ্যাত কবিতার নাম ছিল বার্ড, এবং আর একটা কবিতার নাম হচ্ছে দ্য পোয়েসি অফ প্রোগ্রেস। ঠিক আছে, তো এই ধরনের কবিতা যখন তিনি লিখছেন, তো তার মধ্যে কোথাও না কোথাও একটা ইরুডাইট কনসেপশন রয়েছে। ইরুডাইট কনসেপশন মানে আমি বলি প্রচন্ড পড়াশোনা করা লোক। সেই সময় যারাই স্যামুয়েল জনসনের সময় যারা যারা ছিলেন, এইজ অফ রিজন বলা হয়, বা এইজ অফ প্রোজ বলা হয়, সেই সময় কিন্তু অনেকেই এই ধরনের লেখা লিখতেন। তো ভদ্রলোক কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন টমাস গ্রে। তার বাবা একজন লয়ার ছিলেন, যদিও তার ল নিয়ে পড়াশোনা করার কোনোদিন ইচ্ছে ছিল না। বাবার সঙ্গে এই নিয়ে তার বাকবিতণ্ডা চলতো। তো মায়ের কাছ থেকে তার সেই ইমাজিনেটিভ ফ্যাকাল্টিটা সে পেয়েছে কবিতা লিখবেন বলে। এবং তার পরবর্তীকালে আমরা যেটা দেখি, তিনি কবিতা লেখা শুরু করেন। এবং স্যামুয়েল জনসন বলতেন যে টমাস গ্রে কবিতা মানে হচ্ছে যে যে এমন একজন ভদ্রলোক যিনি খুব থরলি সবকিছু পর্যবেক্ষণ করেন, মানে হি অবজার্ভস ইনস অ্যান্ড আউটস। কিভাবে সেটা, মানে কোথাও না কোথাও তার তার কাব্যিক যে পোয়েটিক্যাল ট্যালেন্ট, সেটা তার যে সেই সময়কার যারা যারা কবি ছিলেন তার থেকে একটু আলাদা। এবং ম্যাথু আর্নল্ড বলতেন যে এমন একজন কবি যিনি জন্মগ্রহণ করে ফেলেছেন ভুল সময়। কারণ সেই সময় সবাই প্রোজ লেখা শুরু করছে। তো প্রোজ লেখাতে বিখ্যাত হয়ে গেছে। গদ্য সাহিত্য সেই সময় অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তো তিনি এই কবিতাটি যখন লিখছেন, এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, 1751 সাল, তাহলে বুঝতে হবে তোমাকে যে এটা মোটামুটি 18 সেঞ্চুরির শেষের দিকে, মানে ফার্স্ট হাফের পরপরই। তো স্বাভাবিকভাবে এইজ অফ রিজেন, প্রোজ অফ রিজেন, মানে আলেকজান্ডার পোপের সময় যখন স্যাটার লেখা হচ্ছে, স্যাটারিক্যাল ভার্স লেখা হচ্ছে, বা অন্যান্য প্রোজ লেখা হচ্ছে নানা রকমের। স্যামুয়েল জনসন সেই সময় বিখ্যাত একজন, যিনি ডিকশনারিও লিখেছেন। অনেকেই ছিলেন ওই সময়। তো এই ম্যাথু বলছেন ভুল সময়ে জন্মগ্রহণ করেছেন। যাই হোক, এই টমাস গ্রে তার বিখ্যাত কবিতা এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, যেটা তোমাদের সিলেবাসে আছে, এইটি না বেসিক্যালি এমন একটি লেখা, যেটা এলিজি, আগে বলেন এলিজি জিনিসটা কি। এলিজি কথাটা এসছে এলোগোস থেকে। এখন এলোগোস থেকে যখন কথাটা এসছে, তো স্বাভাবিকভাবে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে, সেটা হচ্ছে এলিজি মানে হচ্ছে সং অফ ল্যামেন্টেশন, শোক গাথা, এক ধরনের লিরিক্যাল পোয়েম। ঠিক আছে, তো এলিজি অনেক ধরনের এলিজি হয়ে থাকে। যেমন ধরো ডার্জি, DIRG, এটা এক ধরনের শোক গাথা, মৃত্যু নিয়ে লেখা হয়। ঠিক আছে, তো এরকম অনেক লেখা আছে যেটা এলিজি, যেমন পাস্তুরাল এলিজি, যে মিল্টনের লিসিডাস যেটা রয়েছে লিখেছেন পাস্তুরাল এলিজি, সেটা একটা বিখ্যাত লেখা। তো এই ধরনের লেখা আমরা অনেক জায়গাতেই কিন্তু খুঁজে পাই। বলা যেতে পারে যে এলিজির মতন লেখা অনেকেই লিখেছেন। যেমন ধরো স্পেন্সারের একটা বিখ্যাত লেখা আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে স্পেন্সারের বিখ্যাত লেখাটা আমি বলছি তোমার, শেফার্ড ক্যালেন্ডার। ঠিক আছে, অসাধারণ একটি লেখা, যেখানে একটা এলিজি, লিসিডাসের কথা তো বললাম, স্তরে পাস্তুরাল এলিজি। সাধারণত এলিজি কি হয়, কোনো ব্যক্তি মারা যায়, কাছের বন্ধু বা কোনো কাছের লোক, আত্মীয় স্বজন, তার সম্পর্কে, মারা যাওয়া যখন সে মারা যায় তার সম্পর্কে লেখা হয়। ঠিক আছে, সে স্মৃতিচারণা টাইপের। তো আমরা অনেক সময় দেখি যে বাংলা এবং ইংলিশে ওই ধরনের লেখাগুলো হয়ে যায়, মানে অবিচুয়ারি টাইপের লেখা। হ্যাঁ, অনেকেই লিখেছেন, বিখ্যাত বিখ্যাত কবিরা লিখে থাকতেন। ঠিক আছে, বড় বড় কবিরা যখন তাদের বন্ধু বা সঙ্গী সাথী মারা যেতেন, তো তারা লিখতেন। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সবাই কম বেশি সেই সময় তারা লিখেছেন কারো না কারো সম্পর্কে। ঠিক আছে, তো অবিচুয়ারি, শঙ্খ ঘোষের কবিতাও আছে কিছু। যাই হোক, অবিচুয়ারি টাইপের লেখা এগুলো। তো এই হচ্ছে এলিজি। আমরা যে কবিতাটি পড়াবো সেটা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চে, যেটা আমি অলরেডি বললাম 1751 সালে কবিতাটি ছাপা হয়েছে।
তো বা লেখা হয়েছে বলা যেতে পারে, হ্যাঁ, ছাপানোর একটু পরে। তো আমি টেক্সটটাই সরাসরি চলে যাব। তো যেটা আমি অলরেডি বললাম যে সরি, আমি একটা পয়েন্ট বলেছিলাম যে কবিতাটির নাম ছিল হচ্ছে দ্য প্রোগ্রেস অফ পোয়েসি, পোয়েসি অফ প্রোগ্রেস না, প্রোগ্রেস অফ পোয়েসি। এটা বিখ্যাত লেখা, তোমার হচ্ছে আরেকটি লেখা বিখ্যাত কবিতা, কাব্যগ্রন্থ বা কবিতা বলা যেতে পারে। সেটা হচ্ছে কি আহ, এক ধরনের এক ধরনের ওড। ওড বলতে আমি বোঝাচ্ছি, ওড এক ধরনের আর একটা গাথা, এলিজির মতনই লিরিক্যাল পোয়েম, ঠিক আছে। সেটা নিয়ে আমি অত ডিটেলসে আলোচনা করছি, অনেক কিছু আছে, মানে ওড, সে পিন্ডারি কোড আছে, ঠিক আছে, তারপরে হোরাশিয়ান ওড আছে, অনেক কিছু আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ ওড যখন পড়াবো, ডিসকাস করবো, তখন এটা আলোচনা করবো, ঠিক আছে। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বলে একটি কবিতা আছে, তখন কিন্তু আমরা ওই কবিতাটা যখন পড়বো তখন আলোচনা করব, ডিসকাস করব। আরো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য নাইটিঙ্গেল, যেটা আমি বলছিলাম, এগুলো এক ধরনের ওড পোয়েম। তো যাই হোক, তিনি এই ধরনের ওড লিখতেন। আর এটা কিন্তু এলিজি যে কবিতাটা আমরা পড়বো। এখন আমি সরাসরি টেক্সটটাই চলে যাচ্ছি, সময় নষ্ট না করে। তো আমাকে কবিতাটি পার্টে পার্টে পড়াতে হবে, আমি আজকে যতটা পড়াতে পারি। টমাস গ্রে, তার জন্ম হচ্ছে 1716 সালে, মারা যান 1771 সালে। অলরেডি ডিসকাস করেছি ওনার সম্পর্কে আমি। তো কবিতাটিতে যাই। এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। The curfew tolls the knell of the parting day. The lowing heart winds slowly over the lea. The ploughman homeward plows his weary way, and the leaves the world to darkness to me. এটা হচ্ছে দিনের শেষের সময়, যখন কারফিউ টলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে। পার্টিং ডে বলতে এখানে দিনের শেষের কথা বলা হচ্ছে। নেল টলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে। নেল মানে হচ্ছে দিন শেষ হচ্ছে, যে দিন শেষ হয়ে যাওয়ার ফলে যে কবিতাটি সাধারণত বলা হয় সাউন্ড, যেটা আমরা বলি। আর কারফিউ মানে হচ্ছে ইভিনিং বেল, সন্ধ্যেবেলার যে বেল, সেটাকে বলা হচ্ছে কারফিউ বেল বলা হয়। অ্যান্ড নেল কথাটা ইউজ করা হয় তখনই যখন কোনো লোক মারা যায়, সেই সময় কিন্তু এই ধরনের সাউন্ড ক্রিয়েট করা হয়। আর পার্টিং ডে মানে হচ্ছে পাসিং ডে। এখানে হচ্ছে অনেকটা যেন দিনটি মারা গেছে, দিনটি শেষ হয়ে গেছে, মানে দিনটি মারা গেছে, এবং সেই কারণে সাউন্ড বাজানো হয়েছে, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে। তো যেন ঘন্টা বাজানোর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে দিনটা শেষ হয়ে গেছে। দ্য লোয়িং হার্ট অ্যান্ড দ্য স্লোলি ওভার দ্য লি। লোয়িং হার্ট মানে ছোট ওই একসঙ্গে গবাদি পশুরা, সেই গবাদি পশুরা তারা কি করছে, একটা গোঙানির মতন আওয়াজ, গোঙানির মতো মেকিং ডিপ সাউন্ড করতে করতে তারা মুইং, MOOING, মুইং বলে একটা কথা আছে। তো গরুরা, গরু যে বা শিপ হতে পারে, এখানে ভেড়া হতে পারে, তারা ওই ডাকতে ডাকতে সামনের দিকে যাচ্ছে, ওভার দ্য লি, চারণভূমির ওপর দিয়ে যাচ্ছে। হার্ড উইন্ড, দ্য লোয়িং হার্ড উইন্ড, হার্ড উইন্ড, উইন্ড, উইন্ড দ্য স্লোলি ওভার দ্য লি, মানে ওই গবাদি পশুরা শেষের দিনের শেষে বাড়ির দিকে ফিরছে। ওভার দ্য লি মানে বাড়িতে কিভাবে ফিরছে না, চারণভূমির উপর দিয়ে যাচ্ছে। উইন্ড মানে আঁকা বাঁকা পথে যাওয়া। দ্য প্লাউম্যান হোমওয়ার্ড প্লস হিজ ওয়ে। প্লাউম্যান মানে হচ্ছে চাষি, তারও চাষবাস কমপ্লিট হয়ে গেছে, তিনিও বাড়ির শেষে বাড়ির দিকে যাচ্ছেন। অ্যান্ড দ্য লিভস দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড। অসাধারণ একটি লাইন, সবাই আন্ডারলাইন করে রাখবে এই লাইনটি। কি বলছে, এবং বলছে দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড লি, তারপরে আমাকে, আমার কাছে যেন মনে হচ্ছে এই তোমার হচ্ছে এই দিনটিকে, রাতটিকে, দিন যখন শেষ হচ্ছে, রাতটিকে আমার কাছে আর এই অন্ধকারের কাছে এই জগৎটিকে রেখে দেওয়া হলো। মানে দিনটিকে, মানে দিনটি যখন শেষ হয়ে যাচ্ছে, যেন তারা সবাই বাড়িতে চলে যাচ্ছে, ক্যাটল চাষি সবাই বাড়িতে চলে যাচ্ছে, মানে গবাদি পশু চাষি সবাই বাড়ি চলে যাচ্ছে দিনের শেষে। কিন্তু তারপর এই জগৎটা কার কাছে থাকবে, আমার কাছে আর অন্ধকারের কাছে। নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড অ্যান্ড অল দ্য সোলেম স্টিলনেস হোল। চারিদিকে নীরবতা নেমে এসছে। নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড। গ্লিমারিং, অস্পষ্ট একটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছে অন দ্য সাইড। কেন, সন্ধ্যেবেলায় যেটা হয় আর কি, ল্যান্ডস্কেপটা চারিদিকের যে ক্ষেত ভূমি, আশেপাশের যে সমস্ত গাছপালা, বনভূমি, গ্রামাঞ্চলে যেটা হয় আমরা দেখি, কান্ট্রি এরিয়াতে হয়, সেগুলো আস্তে 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 অস্পষ্ট হয়ে উঠছে। চারিদিকে যেন একটা সোলেম স্টিলনেস, একটা গুরুগম্ভীর একটা নীরবতা চলে এসছে। সেভ ওয়্যার দ্য বিটল হুইলস ইজ ড্রয়িং ফ্লাই। শুধুমাত্র কিছু বিটিল মানে হচ্ছে গোবরে পোকা, তারা ওই আওয়াজ করছে, ওই আওয়াজটা ছাড়া চারিদিকে কিন্তু ভীষণভাবে একটা নীরবতা নেমে এসছে। অ্যান্ড দ্য ড্রাউজি টিঙ্কলিংস লার ইন দ্য ডিস্ট্যান্ট ফোর। আর দূরে একটা তন্দ্রাচ্ছন্ন টিঙ্কলিংস আওয়াজ হচ্ছে। ড্রাউজি বলছে কেন, ড্রাউজি মানে হচ্ছে তোমার হচ্ছে তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা। এবং কেন বলা হচ্ছে টিঙ্কলিংস, কেন, টিঙ্কলিং মানে হচ্ছে একটা সাউন্ড, কাইন্ড অফ সাউন্ড, ঠিক আছে, যে সাউন্ডের ফলে মানুষ, মানে ওই সাউন্ডটার মধ্যে একটা স্লিপিনেস কাজ করে, মানে সাউন্ডটা শুনলে অনেক মানুষ তন্দ্রায় চলে যায়, এরকম এক ধরনের শব্দ। ড্রাউজি টিঙ্কলিংস লাল দ্য ডিস্ট্যান্ট ফোর। কবি খুব সুন্দরভাবে এখানে
পার্সোনিফাই করেছে, যেন মনে হচ্ছে দূরে কিছু শব্দ হচ্ছে, একটা খুব সুন্দর শব্দ হচ্ছে, যে শব্দের জন্য চারিদিকের যে ফোল্ডস মানে ক্ষেতটা, মাঠ, ফোল্ডস মানে কি হচ্ছে ক্ষেত, ঠিক আছে, চারণভূমির কথা বলা হচ্ছে। তো সেই চারণভূমি কি হচ্ছে, তো চারণভূমি, ফোল সাধারণত চারণভূমিও ধরা হয়, আর গবাদি পশু আর অন্যান্য যা যা রয়েছে সবগুলোকে যখন যে মানে শিপ অর্থাৎ ভেড়া বা গরুর দল বা অন্যান্য যখন একটা জায়গায় রাখা হয় তা সেটাকে ফোল্ড বলা হয়। বিদেশেও দেখা যায় অনেকটা জুড়ে এরিয়া জুড়ে থাকে, এনক্লোজ সারাউন্ডেড একটা এরিয়াস থাকে। তো সেইখানে আমরা দেখতে পাই কি, সেখানে আমরা দেখতে পাই যে এরকম আহ ওটাকে ফোল্ডস বলে, আমি এটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, এবার ড্রাউজি টিকটিক্স লাল দা ডিস্টেন্স ফোল, দূরের যে ফোল যেখানে গবাদি গুলো রয়েছে তাদেরকে যেন মনে হচ্ছে লাল, মানে ঘুম পাড়িয়ে দিচ্ছে সবাইকে, ঘুম পাড়ানো গানকে বলা হচ্ছে লাল। তো সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি ম্যান্টেল টাওয়ার দ্য মপিং আউল ডাস্ট টু দ্য মুন কমপ্লেন, তখন সে তার শুধুমাত্র দূরে, অনেক দূরে, ইয়ান্ডার মানে বিয়ন্ড দেয়ার, বিয়ন্ড দেয়ার, ইয়ান্ডার মানে আইভি ম্যান্টেল টাওয়ার, টাওয়ারের ওখানে আইভি ম্যান্টেল টাওয়ার। তো একটা টাওয়ার দেখা যাচ্ছে, চারিদিকে আশেপাশে আইভি গাছ ওই টাওয়ারে ভরে গেছে, আইভি এক ধরনের লতা গাছ। অ্যান্ড দ্য মপিং আউল ডাস্ট টু দ্য মুন কমপ্লেন, এবং মুন কমপ্লেন, তখন যেন পেঁচা যেন মনে হচ্ছে যেন কমপ্লেন করছে চাঁদকে, কেন, অফ সাচ অ্যাজ ওয়ান্ডারিং নিয়ার হার সিক্রেট বাওয়ার, বাওয়ার মানে হচ্ছে বাসা, পেঁচার বাসা, সিক্রেট বাওয়ার কেন হচ্ছে নীরব বলা হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, পেঁচা যেন কমপ্লেন করছে মুনকে যে আমার আশেপাশে অনেক লোক রয়েছে, এবং অ্যান্ড মোলেস হার এনশিয়েন্ট সলিটারি ওয়েন, আমার যে এই যে নীরব সাম্রাজ্যকে, যেন নীরব সাম্রাজ্যকে কি করছে, ডিস্টার্ব করে চলেছে এই আশেপাশের লোকগুলো যারা আশেপাশে হেঁটে চলেছে। তো আমরা এটা কিন্তু স্পষ্ট অনুভব করতে পারছি, কি স্পষ্ট অনুভব করতে পারছি, যেটা আউল কমপ্লেন করছে মুনকে। অবশ্যই এর একটা ইমপ্লিকেশন এখান থেকে হয়, এখানে যেন চাঁদ নিজে, এই পেঁচা নিজেই কমপ্লেন করছে চাঁদকে যে চাঁদ তাকে ডিস্টার্ব করছে। এখন এটা কি করে সম্ভব, চাঁদ কি করে ডিস্টার্ব করে, যদি আমরা এটা ভিজুয়ালাইজ করি রাতের বেলাতে, যে ওই টাওয়ারের আশেপাশে যেখানে পেঁচা থাকে এবং ঠিক তার আশেপাশে দূর থেকে মনে হয় যেন একটা চাঁদটা ঘোরাফেরা করছে ওই চাঁদের বাসার আশেপাশে, মানে এটা দূর থেকে যদি আমরা একটু ইমাজিনেটিভ করি, দেখি, ভিজুয়ালাইজ করি, ঠিক আছে, তখন মনে হয়। তো এটাও হতে পারে চাঁদকে ক্রিটিসাইজ করছে, কমপ্লেন করছে চাঁদের প্রতি যে তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, ঠিক আছে, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, এটা হতে পারে। অথবা এটাও হতে পারে যে কোনো ব্যক্তিরা, আশেপাশের ব্যক্তিরা, আহ, তোমার হচ্ছে বা ব্যক্তি হোক বা কিছু লোক রয়েছে, তারা হয়তো বা হতে পারে এটা যে কমপ্লেন, তারা আশেপাশে ওই প্যাঁচার বাসার ওখানে এসে প্যাঁচার নীরবতাটাকে ভঙ্গ করছে, নষ্ট করে দিচ্ছে। বিনিথ দোজ রগ এলমস দ্যাট ইট ট্রিজ শেড ওয়্যার দ্য লিভস অফ দ্য টাপ ইন দ্য মেনি মোল্ডারিং হিপ, তারপর আমরা কি দেখি, বড় বড় এলম ট্রিজ, এলম হচ্ছে বিশাল বড় বড় গাছ, ELMS, ঠিক আছে। তো এ এক ধরনের গাছ, এলম, যে অনেকে ইলম বা এলম গাছ বলা হয়, দ্যাট ইট ট্রি শেড, এবং যে গাছগুলো বড় বড় ছায়া, বড় বড় গাছ, ওয়ে দ্য হিপস দ্য টার্প ইন দ্য মেনি মাল্ডারিং হিপ, এবং তার নিচে টার্প, প্রচুর সাবাই ঘাস, টার্প হচ্ছে এক ধরনের ঘাস যে ঘাসগুলো জ্বালানির কাজেও লাগে, বড় বড় ঘাস, ঠিক আছে, সেইগুলো জমা হয়ে করে রেখেছে কেউ। ইচ ইন দ্য ন্যারো শেল ফর এভার লেট দ্য রুট ফর ফেদার্স অফ দ্য হ্যামলেটস, আন্ডারলাইন করো সবাই, ইচ দ্য ন্যারো, আর একটা লাইন আন্ডারলাইন করতে বলবো আমি, এই যে সাচ ওয়ান্ডারিং নিয়ার সিক্রেট বাওয়ার মোলেস দ্য এনশিয়েন্ট ব্রেন, মানে মপিং আউল থেকে সলিটারি রেন অব্দি আন্ডারলাইন করতে বলবো। আচ্ছা, এবার তারপর এখানে রুট ফর ফাদার অফ দ্য হ্যামলেট আন্ডারলাইন করতে বলবো। হ্যামলেট মানে পাড়া, এলাকা, ঠিক আছে, গ্রাম বা পাড়া বা এলাকা। তো সেই এলাকার, গ্রামের, আসলে এই এলিজিটা কাদের নিয়ে, এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, এটা কোনো ব্যক্তির নিয়ে নয়, একজন, সরি, কোন একজন লোক মারা গেছেন বলে তার জন্য নয়, এটা হচ্ছে সেই গ্রামের অনেক ব্যক্তিদের যারা মারা গেছেন, গ্রামের পূর্বপুরুষ যারা আছে তাদের নিয়ে এই এলিজিটা। এলিজি কোনো আলাদা করে ব্যক্তিকে নিয়ে নয়, যেটা সাধারণ এলিজি, অন্যান্য এলিজিগুলো যেমন হয়ে থাকে বা অবিচুয়ারি গুলো যেমন হয়ে থাকে, এটা কিন্তু সেটা নয়। এটা হচ্ছে একটু অন্য ধরনের লেখা। এখানে কবি, তিনি যে এলাকায় থাকেন, যে পাড়ায় থাকেন, সেই পাড়ার যে সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, তারা যে অনেকদিন আগে মারা গেছেন, তাদের কথা স্মরণ করে তিনি এখানে বলছেন। এবং তাহলে বোঝা যাচ্ছে তিনি যেখানে এসছেন, কবি এখানে যে আশেপাশের পরিবেশটা, সেখানে একটা কবরখানার সামনে এসছেন, এবং কবরখানার সামনে এসে তিনি দেখতে পাচ্ছেন যে কবরের ওই নিচে শুয়ে রয়েছেন ফর ফাদার্স অফ দ্য হ্যামলেট, মানে এই পাড়ার পূর্বপুরুষরা যারা একটা সময় এখানে ছিলেন, এই পাড়াতে ছিলেন।
দ্য ব্রিজি কল অফ দ্য ইনসেন্স ব্রিদিং মর্ন, সকালবেলায় বলছে প্রত্যেকদিন তো সকালবেলা হয় ব্রিজি কল, সুন্দর বাতাস বা ইনসেন্স ব্রিদিং মর্ন, বাতাসের সঙ্গে সুগন্ধ থাকে। দ্য সোয়ালো টুইটারিং ফ্রম দ্য স্ট্র বিল শেড, এবং সোয়ালো এক ধরনের ছোট পাখি, সেই পাখিগুলো সে টুইটার করতে থাকে তার বাসা থেকে। দ্য কক শ্রিল ক্ল্যারিয়ন, কক মোরগ সকালবেলায় যখন হয় তখন ক্ল্যারিয়ন কল, সে ডেকে ওঠে। ইকোয়িং হর্ন, তারপরে ইকোয়িং হর্ন মানে হচ্ছে হান্টার বা শিকারী, তারা তাদের যে হর্নটাকে এখানে ইকোয়িং হর্ন বলা হচ্ছে, তারা সাউন্ড করতে করতে যায়। সকালবেলায় যে হান্টাররা যায় একদম ভোরবেলায়, হান্টিংটা খুব ভালো হয়। এই জন্যই আগেকার দিনে কি হতো, সকালবেলাতে সবাই হান্টিং করতে যেত ভোরবেলাতে। কেন? কারণ হচ্ছে শিকারী যারা আছে, পশু যারা আছে, পশুরা সাধারণত এই সময়টাতেই তো মানে একদম তারা সকালবেলা তো বেরোয় না, আবার রাতের বেলা বেরোয়, কিন্তু রাতের বেলায় আস্তে আস্তে যখন, এখন রাতের বেলা তো হান্টিং সম্ভব নয়, তো পশুরা কি হয় সাধারণত রাত থেকে ভোরবেলা অবধি থাকে। দিন যেই সূর্যের আলো উঠে যায় সঙ্গে সঙ্গে তারা বাসায় চলে যায়। তো সেই কারণেই যেহেতু ভোরবেলাতে একটু অল্প আলো থাকে এবং শিকার করতে সুবিধা হয়। যাই হোক, and no more shall rouse them from the lowly bed, এখানে কবি বলছেন যে সুন্দর সকাল, যেখানে সুন্দর সুগন্ধ বইছে, সুন্দর পাখির ডাক, এমনকি হান্টারের ডাক, কোনো কিছুই কিন্তু এই ফরফাদার্স পূর্বপুরুষরা যারা ঘুমিয়ে আছে কবরের নিচে তাদেরকে আর তুলতে পারবে না। তারা চিরকাল কবে মারা গেছে, তাদেরকে আর উঠাতে পারবে না, তাদের আর ঘুম ভাঙবে না, তারা অনেকদিন আগে মারা গেছে। ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, শুধু কি তাই, তাদের জন্য কিন্তু কেউ আর অপেক্ষা করে থাকবে না। সকাল তারা সারাদিন কাজ টাজ করে যখন বাড়ি ফিরবে তাদের জন্য অপেক্ষা করে থাকবে কেউ একজন, রান্না করবে তাদের জন্য এবং তাদেরকে খেতে দেবে। অর বিজি হাউস ওয়াইফ প্লাই দ্য ইভিনিং কেয়ার, ওই যেটা বললাম আর কি, যখন তারা বাড়ি ফিরবে তাদের স্ত্রী অথবা তাদের মায়েরা যত্ন নেবে তাদেরকে সন্ধ্যেবেলায়, কেউ করবে না সেটা। নো চাইল্ড রান টু দ্য লিস ইন দ্য শায়ার রিটার্ন, এবং তারা যখন বাড়ি ফিরবে তাদের সন্তানরা জোরে গিয়ে জাপটে ধরে বাবাকে বলবে, বাবা এসছো তুমি, বাবা এসছো তুমি, সেটাও কেউ করবে না। আর অর ক্লাইম হিজ নিজ দ্য এনভিস কিস টু শেয়ার, অথবা বাচ্চাটিও বাবা এসছে এসছে বলে লাফিয়ে পড়ে তারপর বাবাকে একটি চুম্বন করবে, একটা হামি দেবে, এই জিনিসটা না আর পাওয়া যাবে না, এক চিরকালের জন্য চলে গেছে। মানে তারা না এই কবরের নিচে রয়েছে, তাদের জন্য আর কেউ কিছু করবে না। আর কি, অর ডিড দ্য হারভেস্ট টু দ্য সিকল ইল্ড, তারা কি করেছে হারভেস্ট দিয়ে, এই লোকরা যাদের জন্য সত্যি আর কেউ করবে না, তারা কবে মারা গেছে, কিন্তু একটা সময় যখন তারা বেঁচে ছিল তারা ভাবতো একটা সিকল কাস্তে দিয়ে তারা মাঠের পর মাঠ চাষ করে ফেলতো। আর কি, দ্য ফারো অফ স্টাবন গ্লিব হ্যাজ ব্রুক, তারা এরা শক্ত মাঠটাকেও, মানে শক্ত মাটিকেও, গ্লিব মাটি, শক্ত মাটি, সেটাকেও তারা কি করতো, ভেঙে দিত। অ্যান্ড হাউ জোকান ডিড দে ড্রাইভ দেয়ার টিম আপিল, শুধু কি তাই, কত লোক ছিল, শুধু কৃষক না, কত এখানে পশুপালক ছিল। একটা সময় যারা বেঁচে ছিল এই কবরের নিচে, শুধু কৃষক তো নয়, অনেকে পশুপালকও আছে একটা সময় তারা জীবিত অবস্থায় যখন ছিল। তারা দেখো তো সারা মাঠ জুড়ে, এলাকা জুড়ে সারাদিন জুড়ে পশুদের খাওয়াতো, কি শক্তি কি এনার্জি নিয়ে, সত্যি মানে কি তারা আর নেই এখন, তারা সবাই মারা গেছে। হাউ বাউট দ্য উড দ্য বিনিথ দ্য স্টাডি স্টোভ, ভালো তো যারা কাঠুরে, কাঠ কাটতো কত মানে শক্তি নিয়ে, হ্যাঁ, কোনো ব্যাপারই না যে কাঠ কাটতে কত কষ্ট হয়, সেই কাঠ কাটা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, এমন ভাবে লেট নট, এবং সত্যি বলতে এখন আর তাদের, আর তারা ফিরে আসবে না, আর চিরকালের জন্য এই কবরের নিচে শুয়ে পড়েছে। লাস্ট চারটে লাইন যেটা পড়াবো সবাই আন্ডারলাইন করে রাখবে। লেট সরি, লেট নট অ্যাম্বিশন মক দ্যাট ইউজফুল টয়, এবার অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে এখানে পার্সোনাল করা হয়েছে অ্যাম্বিশনকে, উচ্চাকাঙ্ক্ষা যে ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা যাদের আছে সেই সমস্ত ব্যক্তিদের এখানে অ্যাম্বিশন বলা হয়েছে, অ্যাম্বিশনকে পার্সোনিফাই করা হয়েছে। তো বলছে, হে অ্যাম্বিশন, অ্যাম্বিশাস পিপুল, তোমরা মক করো না এই সাধারণ লোকদের। এরা হয়তো বা কৃষক হতে পারে, একজন চাষি হতে পারে, কাঠুরিও হতে পারে, একজন পশুপালক হতে পারে, কিন্তু তোমরা এদের নিয়ে মক করো না, এরা সাধারণ লোক বলে এদেরকে নিয়ে ব্যঙ্গ করো না। দেয়ার হোমলি জয়স অ্যান্ড ডেস্টিনি অবস্কিউর, হতে পারে তাদের সাধারণ একটা কমফোর্টেবল লাইফ, তাদের ভাগ্যটাও খুব সাধারণ। নর গ্র্যান্ডার হিয়ার দ্য ডিসবুল স্মাইল, গ্র্যান্ডার মানে রাজরাজাদের কথা বলা হচ্ছে, অ্যাম্বিশাস মানে বড় বড় নেতা মন্ত্রী, বড় বড় লোকদের, সেলিব্রিটিদের বলা হচ্ছে। বলছে তোমরা মক করো না সাধারণ মানুষদের, মনে করো না তোমাদের জীবনযাপন অনেক দারুণ ছিল এবং তোমরা কিছু একটা করে গেছো, সাধারণ মানুষ কিছু করে উঠতে পারেনি, সাধারণ গ্রাম্য একটা রাস্টিক লাইফ লিড করেছে সারা জীবন ধরে, তাই বলে তাদেরকে তুমি অপমান করো না, তাদেরকে ব্যঙ্গ করো না, তাদেরকে তাদের মতন করে যে জীবনযাপন তারা করেছে সেইটাকে শ্রদ্ধা করো, কেউ ঘৃণা করো না। দ্য শর্ট
অ্যান্ড দ্য সিম্পল অ্যানালস অফ দ্য পোর লাইফ, সেই যে গরিবদের অফ দ্য পুয়ার, যে সাধারণ জীবন দিনলিপি, অ্যানালস মানে দিনলিপি, শর্ট সাধারণ দিনলিপিকে ডিসডেন্সফুল মাইন্ড, ডিসডেন্সফুল মানে হচ্ছে ওই ঘৃণার চোখে, বিদ্বেষের চোখে তাদেরকে ব্যঙ্গ করো না তাদের জীবনযাপনকে, এটাই আমার প্রার্থনা। কবি এটাই বলছেন। তো বুঝতে পেরেছো আশা করি আমি যতটা বোঝাতে পারলাম। আজকে এইটুকুনি থাকলো কবিতাটি। কবি কি বলতে চাইছেন আমরা মোটামুটি কষ্ট করে বুঝতে পারলাম, যে এই আজকে আমি পড়ালাম যেটা হচ্ছে সেটুকুনি, সেটা হচ্ছে সাধারণ লোকরা যারা সাধারণ জীবন যাপন করে, এদের এরা সত্যিই তো কিছুই নেই এদের, এরা মারা যাওয়ার পর কবরে চলে যায়, কিন্তু অনেক মানুষ তো, কবি বলছেন যে বড় বড় নেতা সেলিব্রিটি যারা আছে তাদের জীবনযাপন অনেক বড়, তাদেরকে মানুষ, অনেক মানুষ চেনে জানে, তাই বলে ওই নেতারা, বড় বড় মানুষরা, রাজরাজারা, জমিদাররা, তারা দয়া করে এই সাধারণ কৃষক, পশুপালক, চাষিদের না ব্যঙ্গ করবেন না, কাঠুরদেরকে ব্যঙ্গ করবেন না, এরাও তো মানুষ না? এদেরও তো হয়তোবা সাধারণ জীবনযাপন হয়েছে, কিন্তু এদেরও তো ইচ্ছে হয় যে মারা যাওয়ার পর অন্তত এদের জন্য কেউ কিছু বলুক। কেউ বলে না কখনো। বড় বড় রাজরাজাদের নিয়েই যত আলোচনা হয়। আজকে এইটুকুনি থাকলো। আশা করি আমি কবিতাটি বোঝাতে পারছি, যতটা আমার মতন করে আমি বোঝালাম। এই শরীর মানে একটু টায়ার্ডনেস নিয়েও, ঠিক আছে? ওকে।